দশম শ্রেণীর বাংলা ক্লাসে শিক্ষার্থীরা স্বাগত। আজ আমরা S2 তে যা নির্ধারিত আছে তার একটি অংশ শুরু করব। তোমাদের পাঠ্যক্রমের মধ্যে আছে মাইকেল মধুসূদন দত্তের অভিষেক। সেই কবিতাটি আমি আজ শুরু করব। শুরুতে কবি সম্পর্কে কয়েকটি কথা বলে নেওয়া প্রয়োজন বোধ করছি, তাই বলছি তোমাদের কাছে। 1824-এর 25শে জানুয়ারি যশোরের কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে এই মধুসূদনের জন্ম হয়। পিতা রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। ছোটবেলা থেকেই ইংরেজি সাহিত্যের প্রতি তার ভালোবাসা সর্বজনবিদিত। তিনি প্রচুর ইংরেজি বই পড়েন এবং স্বপ্ন দেখেন ইংরেজি ভাষায় কাব্যচর্চা করে তিনি পৃথিবী বিখ্যাত হবেন। পরবর্তী ক্ষেত্রে তিনি ইংরেজি সাহিত্য নিয়েই চর্চা করেন, পড়াশুনো করেন, কিন্তু তার মাঝে তিনি ওল্ড মিশন চার্চে 1843-এর 9ই ফেব্রুয়ারি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। খ্রিস্ট ধর্ম গ্রহণ করার মূলে অনেকগুলো কারণ ছিল, তোমরা জানবে পরে, এখন সেটা আলোচনার বিষয় নয়। তারপর থেকেই তার নাম হয় মাইকেল মধুসূদন দত্ত। পিতার সঙ্গে সম্পর্কের অবনমন ঘটে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করার জন্য। যাই হোক, তার পড়াশোনা এগোতে থাকে এবং পরবর্তী ক্ষেত্রে তিনি মাদ্রাজ চলে যান। রেবেকা ম্যাকটাভিসের সঙ্গে বিবাহ হয়। তিনি টিমোথি পেনপোয়েম ছদ্মনামে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করতে শুরু করেন, পড়ানোর কাজে নিযুক্ত হন। কিন্তু বেশ কয়েক বছরের মধ্যেই রেবেকার সঙ্গে তার মনের দূরত্ব বাড়ে এবং বিবাহ বিচ্ছেদ হয়। পরে তিনি বিবাহ করেন হেনরিয়েটাকে। এই হেনরিয়েটাই মধুসূদনের সঙ্গে দীর্ঘদিন যাপন করেছেন এবং হেনরিয়েটার কারণেই বোধহয় আমরা মাইকেল মধুসূদনকে পেয়েছি এখন যেভাবে আমরা তার বিপুল সাহিত্য সম্ভার দেখতে পাই। তিনি তো বাংলাতে প্রথমে লিখতেন না, লেখার চেষ্টাও করেননি। পরবর্তী ক্ষেত্রে তিনি ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়ার জন্য যান, কিন্তু শর্মিষ্ঠা নাটক 1858-তে তিনি লিখেছিলেন। 58-59-এ সেই নাটক পুস্তক আকারে প্রকাশিত হয়। বেলগাছিয়া নাট্যমঞ্চে সেটা অভিনয় করা হয়। পরবর্তী ক্ষেত্রে ঠিক তার পরের বছর অর্থাৎ 60-এ তিলোত্তমা সম্ভব তিনি লেখেন। 1861 খুব তাৎপর্যপূর্ণ বছর আমাদের কাছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সেই বছর। সেই 1861 সালে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্য রচনা করেন। প্রথম খণ্ড জানুয়ারি মাসে প্রকাশিত হয়, সেই বছরই পরে দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়। সেই সময় তিনি আরো অনেক কাব্যচর্চার মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। আমি পরবর্তী ক্ষেত্রে এই মেঘনাদ বধ কাব্য সম্পর্কে বলবো, কারণ সেটা আমাদের প্রয়োজন। আগে তার জীবনের গতি প্রকৃতিটা খুব সংক্ষিপ্তভাবে তোমাদের কাছে বলে নিই। আত্মবিলাপ, সেই বছরই তিনি আত্মবিলাপ লেখেন।
একটা এলিজি, আত্মবিলাপ। পরবর্তী ক্ষেত্রে তিনি আরো অনেক নাটক লেখেন এবং লেখার মধ্য দিয়ে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেন। তিনি ব্যারিস্টারি পড়ার জন্য যখন গেলেন ইংল্যান্ডে, সেখানে হেনরিয়েটা ছেলে মেয়ে নিয়ে পৌঁছে গেছে। ফ্রান্সের ভার্সাই নগরীতে মধুসূদন কিছুদিন অবস্থান করেন এবং সেইখানে বেশ কিছু সনেট অর্থাৎ চতুর্দশপদী কবিতা রচনা করেন। পরে সেটা চতুর্দশপদী কবিতাবলী নামে প্রকাশিত হয়, যেটাকে আমরা ইংরেজিতে সনেট বলি, যার প্রথমে 8টি চরণ, যেটাকে ইংরেজিতে বলে অক্টেভ, বাংলায় অষ্টক, আর পরবর্তী 6টি পংক্তিকে বলা হয় সেস্টেট, এবং যেটা কি বাংলাতে বলা হয় শতক। প্রথম 8টি চরণে যা থাকে তার উত্তর বা সমাধান বা তার ব্যাখ্যা বিশ্লেষণ পরবর্তী 6টি পংক্তিতে থাকে। আর পরবর্তী সময়ে তিনি ফ্রান্সের ভার্সাই নগরীতে বেশ অর্থকষ্টে পড়েন, কিন্তু তিনি ফিরে আসতে চান। তিনি তার এই অবস্থার কথা বিদ্যাসাগর মশাইকে জানান। বিদ্যাসাগর মহাশয়ের বদান্যতায়, সহযোগিতায় মধুসূদন কলকাতায় ফিরে আসেন। প্রথমে খুব মূল্যবান হোটেলে থাকা শুরু করেন। স্ত্রী সন্তান রয়ে গেছে কিন্তু ফ্রান্সেই। পরবর্তী সময়ে ফিরেছিলেন ওনারা। পরবর্তী সময়ে তিনি বুঝতে পারেন যে হোটেলে থেকে সম্ভব নয়। লাউডন স্ট্রিটে তিনি থাকতে শুরু করেন এবং সেখানে থাকার সুবাদে তিনি কিন্তু বাংলা নাট্য মঞ্চের সঙ্গে আরো বেশি করে যুক্ত হয়ে পড়েন এবং বিভিন্ন ধরনের লেখা লিখতে শুরু করেন। তিনি হাইকোর্টে প্র্যাকটিস করবেন মনস্থির করেন। তিনি হাইকোর্টে প্র্যাকটিস করার অনুমতি চান এবং পেয়েও যান। তিনি প্র্যাকটিস শুরু করেন, কিন্তু যে কোনো কারণেই হোক তিনি সেই প্র্যাকটিস ছেড়ে পরবর্তী সময়ে তিনি হাইকোর্টেই চাকরি নেন, কিন্তু সেটাও বেশি দিন তিনি করেননি। সেটা ছেড়ে তিনি চলে যান পুরুলিয়াতে। সেখানে তিনি কাজ নেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার কলকাতাতে ফিরে আসেন। বেনিয়াপুকুরে তিনি থাকা শুরু করেন, অসুস্থ হয়ে পড়েন এবং তার স্ত্রী সেই বেনিয়াপুকুর বাড়িতেই 26শে জুন তারিখে 1843 খ্রিস্টাব্দে অসুস্থ হয়ে পড়েন এবং প্রাণ ত্যাগ করেন। ঠিক তার 3 দিনের মাথায় 29শে জুন মধুসূদন হাসপাতালে এই জীবনের মায়া ত্যাগ করে চলে যান। তিনি হাসপাতালে ভর্তি ছিলেন বেশ কয়েকদিন আগেই, হয়েছিলেন অসুস্থ ছিলেন, খুবই গুরুতর অসুস্থ। আমরা হারালাম একজন মহান কবিকে। তাকে ঝড়ের পাখি বলা হয়। এই মধুসূদনের জীবনটা আমি যেভাবে তোমাদের কাছে বললাম সেটা কিছুই নয়। তোমরা পরবর্তী ক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্তের জীবনীটা খুব ভালো করে পড়বে, অনেক কিছু জানতে পারবে। জীবন সংগ্রাম, আত্মত্যাগ, হতাশা, যন্ত্রণা, সমাজকে প্রত্যক্ষ করা, তার সেই সমস্ত লেখার মধ্যে, তার জীবনের উপলব্ধির মধ্যে তিনি প্রকাশ করেছেন। এবার আমি আসছি মেঘনাদ বধ যে কাব্য, সেই প্রসঙ্গে। 1861 খ্রিস্টাব্দে প্রকাশিত এই মেঘনাদ বধ কাব্যকে মহাকাব্য বলা হয়। মহাকাব্যের যে লক্ষণগুলো থাকে, বিশেষ বৈশিষ্ট্য থাকে, তোমরা জানবে
পরবর্তী সময়ে উঁচু ক্লাসে উঠলে। তার একটি বৈশিষ্ট্য হচ্ছে তাতে 9টি স্বর্গ থাকে, 9টি স্বর্গ, দন্তেশ্ব গয়রেফ স্বর্গ, মানে মহাকাব্যের অধ্যায়, 9টি স্বর্গ থাকে। অনেকগুলো বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্য এটি। এই মেঘনাদবধ কাব্যে 9টি স্বর্গ কিন্তু আছে। কি কি স্বর্গ? অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোকবন, উদ্যোগ, বধ, শক্তি নির্ভেদ, প্রেতপুরী, সংস্ক্রিয়া, এই 9টি স্বর্গ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রথম স্বর্গের যে নাম অভিষেক, সেই অভিষেক নামটাই তোমাদের পাঠ্য অংশে দেওয়া হয়েছে, সেখান থেকেই নেওয়া হয়েছে তোমাদের পাঠ্য অংশের সামান্য অংশ। বুঝতে পারছো নিশ্চয়ই। মেঘনাদবধ কাব্যটি পুরোটাই অমিত্রাক্ষর ছন্দে লেখা। অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্যটা কি? পংক্তি শেষে অন্তমিল থাকবে না। এটা পড়তে হয় কিভাবে? যেখানে ছেদ জ্যোতি চিহ্ন থাকে, অর্থাৎ পাংচুয়েশন থাকে, সেই অনুযায়ী পড়তে হয়, নইলে এর অর্থ বুঝতে পারবে না কেউ। তিনি লিখলেন এই মেঘনাদবধ কাব্য। এই কাব্যে মেঘনাদকে নায়ক হিসেবে তিনি দেখালেন। সমালোচনা হয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি তার যে যুক্তি দিয়েছেন তার মেঘনাদবধ কাব্যের মধ্যে, সেটাই প্রতিষ্ঠিত হয় এবং পাঠক সমাজে গৃহীত হয়। তো এই অংশের মধ্যে কিভাবে পড়ার বিষয় সেটি একটু তোমাদের কাছে বলতে চাই। এই মেঘনাদবধ কাব্য শুরু হচ্ছে, সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি, বীর বাহু চলি যাবে গেলা জমপুরে অকালে, কহ হে দেবী অমৃত ভাসিনী, কোন বীর বরে বরি, সেনাপতি পদে পাঠাইলা রণে পুনঃ, রক্ষ কুলনিধি রাঘবাণী। আমি যে বললাম, আমি কিন্তু পাংচুয়েশন ধরেই বললাম, আমি পংক্তির শেষে গিয়ে থেমে গিয়ে কিন্তু বলিনি। অর্থাৎ এইভাবে মেঘনাদবধ কাব্য পড়তে হয়। আমরাও সেইভাবে পড়বো, খুঁটিয়ে খুঁটিয়ে পড়বো। কি আছে আমাদের পাঠ্য অংশের মধ্যে সেটা খুব সংক্ষিপ্তভাবে তোমাদের কাছে একটু বলি, তারপরে আমি পাঠ্য অংশে চলে যাব, অডিওতে চলে যাব। স্বর্ণ সিংহাসন ত্যাগ করে মেঘনাদ তথা ইন্দ্রজিৎ উঠে দাঁড়িয়েছেন ছদ্মবেশী লক্ষ্মীকে দেখে। তিনি খবর এনেছেন। কি খবর এনেছেন? তিনি বীরবাহুর মৃত্যু সংবাদ এনেছেন আর স্বর্ণলঙ্কার দুর্দশার খবর এনেছেন। জানার পরে ইন্দ্রজিতের খুব আত্মগ্লানি হয়েছে। তিনি সেখানে অবসর জীবন যাপন করছেন। তিনি তখন ফুলের মালা ছিঁড়ে ফেললেন। তিনি স্বর্ণলঙ্কায় ফেরার জন্য প্রস্তুতি নিলেন। তার স্ত্রী প্রমীলা এসে সামনে যখন দাঁড়ালেন, তিনি বললেন যে ফিরে যাওয়ার কারণ কি। তিনি চলে গেলেন স্বর্ণলঙ্কায় পিতা রাবণের কাছে। রাবণ সজ্জায় সেজে উঠছেন, প্রস্তুতি নিচ্ছেন, রণসাজে সেজে উঠে। বীরবাহুর মৃত্যু ঘটে গেছে, কিন্তু রাবণ রাজাও বুঝতে পারছেন না, যেমন বুঝতে পারেননি ইন্দ্রজিৎ তথা মেঘনাদ নিশারণে যাকে বধ করেছেন তিনি কিভাবে বীরবাহুকে হত্যা করলেন। এটা নিয়তির একটা কোনো খেলা আছে। এই নিয়তির বিষয়টি পিতা রাবণকেও কিন্তু ভাবিয়ে তুলেছে। রাবণ সঙ্গত কারণেই তাকে যুদ্ধক্ষেত্রে যাওয়ার ব্যাপারে সম্মতি দিতে পারছেন না। অসময়ে কুম্ভকর্ণকে জাগিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানোর পরিণতি কি হয়েছিল সেটিও কিন্তু রাবণের জানা আছে। পরিশেষে রাবণ সম্মতি দিয়েছেন, কিন্তু অগ্নির বন্দনা করে তাকে যুদ্ধক্ষেত্রে যেতে হবে সে কথা বলেছেন এবং গঙ্গা জলে তর্পণ করে তাকে পরের দিন যুদ্ধক্ষেত্রে যাওয়ার অনুমতি দিয়েছেন। এই ঘটনাটাই সুন্দরভাবে
আমাদের পাঠ্য অংশের মধ্যে উপস্থাপন করা হয়েছে। আমি অডিওতে চলে যাচ্ছি। খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা শব্দ জানতে হবে, না জানলে কিন্তু এই কবিতাটির অর্থ আমরা বুঝতে পারবো না। ভীষণ ভালো কবিতা, কিন্তু প্রত্যেকটি শব্দ এবং প্রত্যেকটি বিষয় লাইন আমাদের ভালো করে জানতে হবে। আমি অডিও চলে যাচ্ছি, তোমরা পাঠ্য বই নিয়ে আমার পড়ার সঙ্গে সঙ্গে থাকো, বুঝতে পারবে। আমি শব্দের অর্থ লিখে তোমাদের কাছে পৌঁছে দেব। আমি অডিওতে যাচ্ছি। আশা করি পাঠ্য বই তোমরা সবাই সামনে রেখেছ। পাঠ্য বইয়ের ৮০ পৃষ্ঠা। দেখো, অভিষেক মাইকেল মধুসূদন দত্ত। এইখানে তোমাদের আমি বিষয়বস্তুটা সংক্ষিপ্তভাবে বলেছি, কিন্তু পড়া শুরু করার আগে তোমাদের নজর করতে বলবো, তখন বলিনি, সামনে তোমরা দেখতে পাবে বলে। প্রতিটি চরণে কিন্তু 14টি করে অক্ষর থাকবে। যেমন সনেটের ক্ষেত্রে 14টি করে অক্ষর থাকবে প্রতি লাইনে। 8 এবং 6 পংক্তি বিভাজন থাকবে, 14টি লাইন, প্রতি লাইনে 14টি করে অক্ষর। এটা কিন্তু সেই বিভাজন 8, 6, 14 লাইন থাকবে না, এটা চলতেই থাকবে, কিন্তু প্রত্যেকটি লাইনে কিন্তু 14টি করে অক্ষর আছে। এইরকমভাবে লিখে যাওয়া সহজ কথা নয়। মাইকেল মধুসূদন দত্ত মহাকবি, অসাধারণ, অনন্য সাধারণ প্রতিভার অধিকারী মানুষ। যাই হোক, আমি পড়া শুরু করছি। কনক আসন তেজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাতঃ গতিতব আজি এ ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। এখানে কনক আসন মানে সোনার আসন, তেজি ত্যাগ করে, বীরেন্দ্র কেশরী অর্থাৎ বীর শ্রেষ্ঠ, কাকে বলা হচ্ছে? ইন্দ্রজিৎকে। ইন্দ্রজিৎ কেন? ইন্দ্রকে যিনি জয় করেছেন, তাই তিনি ইন্দ্রজিৎ। প্রণমিয়া ধাত্রীর চরণে, ধাত্রী কাকে বলা হয়? যিনি পালন করেন, পালন করেন যিনি, তাকে ধাত্রী বলা হয়। ধাত্রীর চরণে তিনি প্রণাম করে বললেন, কি বললেন? কি হেতু মাতঃ, তাকে মাতা সম্বোধন করলেন। কি কারণে তিনি এই ভবনে এসেছেন? গতিতব আজি এ ভবনে, তিনি প্রমোদ উদ্যানে আছেন। তিনি কেন সেখানে এসেছেন? কহ দাসে লঙ্কার কুশল, লঙ্কার খবর জানার জন্য তিনি বললেন তার সেই ধাত্রী মাতাকে। শিরঃ চুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, এখানে একটু খেয়াল করার বিষয় আছে। শিরঃ চুম্বী, মাথায় চুম্বন করে, ছদ্মবেশী, ছদ্মবেশী অর্থাৎ গোড়াতেই বলেছি যে লক্ষ্মীর ছদ্মবেশে তিনি এসছেন, তিনি ছদ্মবেশ ধারণ করেছেন। আর সুতা কথাটির মানে হচ্ছে কন্যা। অম্বুরাশি সুতা মানে সমুদ্রের কন্যা, অর্থাৎ এখানে কিন্তু লক্ষ্মী দেবীর কথা বলা হচ্ছে। তাহলে ধাত্রীমাতা লক্ষ্মী দেবীর ছদ্মবেশে উপস্থিত হয়েছেন। উত্তরিলা মানে উত্তর করলেন, বললেন, কি বললেন? হায় পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা, অর্থাৎ তিনি খুব দুঃখিত, ব্যথিত, শোক সন্তপ্ত, তাই হায় শব্দটি বলেছেন। পুত্র বলে তাকে সম্বোধন করেছেন। স্বর্ণলঙ্কার খুব দুর্দশাগ্রস্ত অবস্থা, সেটাই তিনি বলছেন। কি ঘটেছে? ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীর বাহু বলি। বলি শব্দটির অর্থ বলশালী বীর। তাহলে বীরবাহু ঘোরতর যুদ্ধে নিহত হয়েছেন। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, রাক্ষস যোগ অধিপতি, অর্থাৎ রাক্ষস কুলের অধিপতি যিনি, কে তিনি? বুঝতেই পারছো, রাবণ। তিনি পুত্রকে হারিয়ে, বীরবাহুকে হারিয়ে মহা শোকে আকুল হয়েছেন। সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি, তিনি সসৈন্যে, সৈন্য নিয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। জিজ্ঞাসিলা মহাবাহু, এখানে মহাবাহু বুঝতেই পারছো, মহাশক্তিশালী। কে মহাবাহু? ইন্দ্রজিৎ। বিস্ময় মানিয়া, তিনি চমকে উঠলেন, বিস্মিত হলেন। কেন বিস্মিত হলেন? কি বলছেন দেখো। কি কহিলা ভগবতী, এখানে ভগবতী মানে দেবী বা ঈশ্বরীকে বোঝানো হয়, সেই সম্বোধন করেছেন। সেই লক্ষ্মীর ছদ্মবেশী ধাত্রীমাতাকে সম্বোধন করেছেন। কে বধিল কবে প্রিয়ানুজে, কে বধ করলেন
প্রিয় যোগ অনুজে, অনুজে মানে ছোট ভাই। কেন? অনুতে জন্মে যে, অনুপূর্বক জন যোগ ড প্রকৃতি প্রত্যয় করলে, অর্থাৎ অনুতে মানে পশ্চাতে জন্মে যে। তাহলে প্রিয় অনুজে মানে প্রিয় ভাইকে শব্দটা জুড়ে দিয়ে তৈরি হয়েছে প্রিয়ানুজে। নিশা রণে সংহারেনু আমি রঘুবরে, রঘুবরকে বুঝতেই পারছো, রঘুবংশের শ্রেষ্ঠ মানুষ রামচন্দ্র। রাত্রিকালীন যে যুদ্ধ, সেই যুদ্ধে তিনি রামচন্দ্রকে নিধন করেছেন। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে, বৈরী দল মানে শত্রু দলে, তিনি প্রচণ্ড তীর নিক্ষেপ করে শত্রু দলে খণ্ড খণ্ড করে তাদের খণ্ড বিখণ্ড করেছেন তীর নিক্ষেপ করে। তবে এ বারতা, বারতা কথাটির মানে হচ্ছে বার্তা বা সংবাদ, এ অদ্ভুত বারতা। এটি খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এ অদ্ভুত বারতা কেন? কারণ যাকে তিনি নিঃসারণে বধ করেছেন, তিনি তার ভাই বীরবাহুকে নিধন করবেন কিভাবে? তাই তার কাছে এই সংবাদটি খুব অদ্ভুত বলে মনে হয়েছে ইন্দ্রজিতের কাছে। জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে, তুমি এই সংবাদ কোথায় পেয়েছো, তুমি আমাকে বলো। নিজেকে দাস বলে মনে করছেন, সম্বোধন করেছেন। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, রত্নাকর মানে রত্নের খনি, রত্নের আকর, ইন্দিরা সুন্দরী অর্থাৎ লক্ষ্মী, যিনি সম্পদে ঐশ্বর্যে পরমা সুন্দরী। তিনি উত্তর দিলেন। কি উত্তর দিলেন? রত্নোত্তমা শব্দটার অর্থ ছেড়ে গেলাম। রত্নোত্তমা হচ্ছে রত্নের মধ্যে যে শ্রেষ্ঠ, সমুদ্রের শ্রেষ্ঠ রত্ন যে নারী। হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, তিনি দুঃখ প্রকাশ করে বলছেন হায় পুত্র। পুত্র সম্বোধন করছেন কাকে? মেঘনাদকে, ইন্দ্রজিৎকে। কে করছেন? লক্ষ্মীর ছদ্মবেশে আসা ধাত্রীমাতা। মায়াবী মানব সীতাপতি, সীতাপতি সীতার স্বামী, রামচন্দ্র মায়াবী মানব। তব স্বরে মরিয়া বাঁচিল, তোমার তীরে সে মরে আবার বেঁচে উঠল, সে মায়াবী মানব। যাও তুমি তরা করি, তরা মানে শীঘ্র, তাড়াতাড়ি তুমি যাও। রক্ষ রক্ষকুল মান, এ কাল সমরে রক্ষ চূড়ামণি। কি সুন্দর ব্যবহার, খুব খেয়াল করতে হবে। দেখো, রক্ষ মানে রক্ষা করো, রক্ষ কুলমান মানে রাক্ষস কুলের মান, এ কাল সমরে এই ভয়ঙ্কর যুদ্ধে, রক্ষ চূড়ামণি, এই রক্ষ চূড়ামণি মানে রাক্ষস বংশের শ্রেষ্ঠ পুরুষ। তবে দেখো, রক্ষ প্রথম রক্ষ হচ্ছে রক্ষা করো, রক্ষ কুলমান রাক্ষস কুলের মান, এ কাল সমরে রক্ষ চূড়ামণি রাক্ষস কুলের সর্বশ্রেষ্ঠ বীর পুরুষ। কাকে বলা হয়েছে? মেঘনাদকে তথা ইন্দ্রজিৎকে। এই কথা শোনার পরে সেই প্রমোদ উদ্যানে মেঘনাদ ছিলেন, তার আত্মগ্লানি হলো। কি করলেন? ছিঁড়িলা কুসুমদাম রোষে মহাবলী মেঘনাদ, তিনি ফুলের যে মালা পরেছিলেন ছিঁড়ে ফেললেন। ফেলাইলা কনক বলয় দূরে, সোনার বালা তিনি দূরে ফেলে দিলেন। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, পায়ের কাছে শোভা পেল তার সেই কানের অলঙ্কার, কর্ণকুণ্ডল বলে, শোভিল কুণ্ডল, কানের অলঙ্কার পায়ের কাছে পড়ে রইল। কেমনভাবে পড়ে রইল? তুলনাটা দিয়েছেন, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, যেমন অশোক ফুল অশোক গাছের নিচে পড়ে দীপ্তিময় হয়ে থাকে, আভা বিচ্ছুরণ করে, ঠিক সেই রকম। ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার, কে ধিক মোরে সম্বোধন করলেন? কুমার, অর্থাৎ এখানে মেঘনাদ তথা ইন্দ্রজিৎ, তিনি নিজেকে ধিক্কার দিলেন, দিয়েই বলছেন হা ধিক মোরে। বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, আগেই বলেছি বৈরী মানে শত্রুদল, শত্রুদল স্বর্ণলঙ্কাকে ঘিরে ফেলেছে। হেথা আমি বামা দল মাঝে, বামা দল মানে নারী, বামা শব্দের অর্থ নারী, মহিলা। বামা দল নারী দলের মাঝে আমি এখানে সময় অতিবাহিত করছি, তাই নিজেকে তিনি ধিক্কার জানালেন। এই কি সাজে আমারে? দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ, আনো রথ তরা করি, ঘুচাবো অপবাদ বধির উপকূলে। এটা কি আমাকে মানায়?
এটা কি আমাকে সাজে, আমার সাজে? দশাননাত্মজ, আত্মজ মানে সন্তান, পুত্র। দশানন রাবণ, রাবণের পুত্র আমি ইন্দ্রজিৎ। আনো রথ তরা করি, তাড়াতাড়ি, তরা শব্দের অর্থ তাড়াতাড়ি, দ্রুত। রথ নিয়ে এসো, ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। এই অপবাদ দূর করব, এই কলঙ্ক দূর করব, এই বদনাম আমি দূর করব বোধি বধ করে, রিপুকুলে মানে শত্রুকুলকে। তাহলে মেঘনাদ তথা ইন্দ্রজিতের শত্রুকুল হচ্ছে রামচন্দ্র এবং তার দল। তাই সেই শত্রু দলকে নিধন করে তিনি এই অপবাদ দূর করবেন। তাহলে আজ এই পর্যন্তই থাক, আমি শব্দের অর্থ লিখে পৌঁছে দিচ্ছি। পরের ক্লাসে আবার এরপর থেকে শুরু করব। ধন্যবাদ।